বাসের ভাড়া ৮০% বাড়ানোর সুপারিশ বিআরটিএর, সব ধরনের বাসের ক্ষেত্রে প্রযোজ্য। স্বাস্থ্যবিধি না মেনেই কর্মস্থলে ফিরছে মানুষ, বাড়ছে করোনার ঝুঁকি, কাল থেকে চলবে ট্রেন। ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ, সামাজিক দূরত্ব না মেনেই গাদাগাদি করে পারাপার। করোনা টেস্টের ভুল রিপোর্টের কারণে ভোগান্তি, সর্বোচ্চ সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং করোনায়ও এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ, ৩০তম স্প্যানে দৃশ্যমান ৪.৫ কিলোমিটার। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এরপর যাব পুরো খবরে। সব ধরনের বাসের ভাড়া ৮০% বাড়ানোর সুপারিশ করেছে বিআরটিএ। করোনা সতর্কতায় বাসের ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের শর্ত দিয়ে এই ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাবে সংস্থাটি। দুপুরে রাজধানীর বনানীতে বাস মালিক ও বিআরটিএর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিআরটিএর চেয়ারম্যান ইউসুফ আলী মোল্লা জানান, করোনা সংক্রমণ রোধে সব বাসে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করা যাবে। এর কারণে আর্থিক ক্ষতি কমাতে ভাড়া বৃদ্ধির সুপারিশ করা হবে মন্ত্রণালয়ে। এদিকে ভাড়া বৃদ্ধি ও বাসে যাত্রী চলাচল সীমিত নিশ্চিতে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে কিনা তাও মনিটরিং করা হবে। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া আগের মতোই বা সমন্বয় করা হবে বলেও জানান বিআরটিএর চেয়ারম্যান। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পর সারা দেশে বাস চলাচল শুরু হচ্ছে সোমবার থেকে। $50 প্যাসেঞ্জার ক্যারি করবে। 40 সিট যদি হয় সেক্ষেত্রে 20 সিটে 20 জন প্যাসেঞ্জার ক্যারি করবে। প্যাসেঞ্জার সাপোজ 20 জন যদি হয়, ওই 20 জনের উপরে 80% ভাড়া বৃদ্ধি হিসেবে নেওয়ার সুপারিশ করা হয়েছে আজকে। বিআরটিও বাস মালিকদের ওই বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। এই মুহূর্তে বনানী থেকে যুক্ত হয়েছেন তিনি। বনি, ৮০% ভাড়া বাড়ানো হলো, এটা তো অনেক, কিন্তু মূল সমস্যাটা যেখানে হতে পারে বা এরই মধ্যে যারা যাত্রী রয়েছেন তাদের আশঙ্কা, বাসগুলো সেই নির্দেশনা সঠিকভাবে মেনে চলবে কিনা, অর্থাৎ অর্ধেক যাত্রী পরিবহন করা হবে কিনা, সেটি মনিটরিংটা ঠিকমতো করার ব্যাপারে কি কি নির্দেশনা আসছে সেটি জানবো। একই সাথে আর কি সিদ্ধান্ত হলো এই বৈঠকে? বাসার প্রথমত আজকে যখন এই বৈঠক শুরু হয় 11:30 থেকে এই 2টার আগ পর্যন্ত কিন্তু এই বৈঠকটি চলে এবং তারপরে গণমাধ্যমের সামনে কথা বলেন বিআরটিএর চেয়ারম্যান এবং বাস মালিক সমিতির যে সংগঠনগুলো রয়েছে তাদের শীর্ষ নেতারা। তাদের সাথে আমরা যখন কথা বলি, আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে একটা জিনিসই বারবার জানার চেষ্টা করেছিলাম যে আসলে যেই অর্ধেক যাত্রী পরিবহনের কথা বলা হচ্ছে সেটা কিভাবে নিশ্চিত করা হবে। এ ব্যাপারটিতে কিন্তু বাস মালিক সমিতিগুলোর যে সংগঠনগুলোর যে নেতারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা একমত পোষণ করেছেন শেষ পর্যন্ত যে এটা আসলে পুরোপুরিভাবে সমন্বয় করা যায় না বেশিরভাগ সময়, তবে এবার সেটার ব্যক্ত হবে না বলেও তারা আমাদেরকে বারবার আশ্বাস দেওয়ার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে যেহেতু এই জিনিসটি আসলে তাদের দাবি হচ্ছে এরকম যে তারা তো সরাসরি মাঠে থাকছে না, যেহেতু শ্রমিকরা আসলে পরিবহনের কাজটিতে বেশি ইনভলভমেন্ট থাকে, তাদেরকে আসলে তারা মোটিভেট করবে এবং তাদেরকে বোঝাবে যেন এর চেয়ে বেশি লোক না নেওয়া হয়। এবং এই ক্ষেত্রে আসলে আমরা বিআরটি এর উদ্যোগ কি হবে সেই বিষয়ে কোশ্চেন করেছিলাম এবং সেই প্রশ্নের জবাবে কিন্তু বিআরটি এর চেয়ারম্যান আমাদেরকে জানাচ্ছেন যে যেহেতু এমন একটি পরিস্থিতি চলছে এবং এর ক্ষেত্রে অর্ধেক যাত্রী পরিবহন করতে পারবে এবং সেক্ষেত্রে ভাড়াও ৮০% বৃদ্ধি করে সমন্বয় করা হচ্ছে, এর জন্য মাঠে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত থাকবে। কিন্তু বাছার একটা কথা যদি আমি আপনাকে জানাতে চাই, বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য মোট 13 জন ম্যাজিস্ট্রেট আছে বিআরটি এর কাছে, যার মধ্যে কিনা 7 জন আসলে
কর্মক্ষেত্রে আছেন এবং বাকিরা বিভিন্ন কারণে ছুটিতে আছেন বা এরকম কিছু একটা ঘটনা। তো সেই ক্ষেত্রে মাত্র 7 জন মানুষ দিয়ে আসলে কিভাবে এই জিনিসটি মেনটেন করা যাবে সেটা কিন্তু অনেক বড় একটি প্রশ্ন রাখে এবং এই ক্ষেত্রে কিন্তু ব্যত্যয় ঘটার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। আপনি জানেন যে আজকে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে যে এই করোনার পরিস্থিতির মধ্যে যানবাহন চলাচলের ক্ষেত্রে তারাও আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা থাকা উচিত সেটা তারা রক্ষা করবেন এবং সেক্ষেত্রে অর্ধেকের বেশি যাত্রী কোনো পরিবহন আরেকটা বিষয়, সাধারণ সময়ে ঢাকা শহরের যে পরিমাণ গণপরিবহন রয়েছে সেগুলোকেই বলা হয় যে যথেষ্ট নয় এবং আমরা দেখি যে প্রচণ্ড ভিড় গাদাগাদি করে উঠতে হয়। এর ভিতরে সিদ্ধান্ত হলো অর্ধেক যাত্রী নিতে পারবে। তো সেক্ষেত্রে যাত্রীদের যে চাপ বা গাড়িতে ওঠা নিয়ে যে হুড়োহুড়ি সেটি নিয়ন্ত্রণ করবে কি করে? তখন তো আরও বেশি সমস্যায় পড়তে হবে। বাসার এই ব্যাপারটি নিয়েও কিন্তু কথা হয়েছে এবং এই ব্যাপারটি সম্পর্কেও আমরা জানতে চেয়েছিলাম। আমাদের কাছে তখন যেটা বলছেন যে আসলে এমন একটি পরিস্থিতিতে মানুষকে ঘরে থাকা ব্যাপারেই উৎসাহিত করতে চাইছে বিআরটিএ এবং তারা বলছেন যে খুব বেশি অতি গুরুত্বপূর্ণ জরুরি কাজ না হলে বাসার বাইরে না যেতে এবং এর ফলে যেন গণপরিবহনের চাপ না পড়ে। এবং আপনি জানেন যে গণপরিবহন আসলে যে পরিমাণ ঢাকা শহরে চলে সেগুলো সবগুলো কিন্তু রাস্তায় নামানোর পক্ষে নয় বিআরটিএ। তারা বলছেন যে সীমিত আকারে চালানোর জন্য। আমরা জানতে চেয়েছিলাম যে আসলে এই সীমিত আকার বলতে স্পেসিফিকলি কি বোঝানো হচ্ছে। তখন তিনি বললেন যে যেহেতু এখানে আমাদের যে পরিমাণ বাস ঢাকা শহরে রান করে ডেইলি তার চেয়ে অর্ধেক বা তার চেয়ে কিছু বেশি দিয়ে আসলে জিনিসটাকে মেকআপ করা যায় কিনা সেই জিনিসটি তারা খতিয়ে দেখবেন এবং সেটা করারই চেষ্টা করবেন। যেহেতু এই বিষয়টি নিয়ে অনেক দর্শকদের আগ্রহ রয়েছে এবং একেবারেই হঠাৎ করে সিদ্ধান্ত হলো যে 80% ভাড়া বাড়ানো হলো, একটু জানতে চাই এই ভাড়া আবার কবে নাগাদ স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা হবে বা আগের মতোই করা হবে? কোনো টাইম ফ্রেম দেওয়া হয়েছে? দেখুন বাসার এই জিনিসটা কিন্তু খুবই শঙ্কার একটা জায়গা। আমরা কিন্তু অতীতেও দেখেছি যে কোনো কারণে যদি ভাড়া একবার বৃদ্ধি করা হয় সেটা আবার আগের পর্যায়ে নিয়ে আসা বা সমন্বয় করা এই জিনিসটি কিন্তু আমরা খুব একটা দেখতে পাইনি। তবে আজকে যখন এইখানে আলোচনা হচ্ছিল, আলোচনার পরে যখন আমাদের মুখোমুখি হলেন বিআরটিএ এর চেয়ারম্যান এবং সংগঠনগুলোর নেতারা, তখন কিন্তু তারা বলছেন যে যেহেতু এখন করোনার একটি সময় চলছে, পরিস্থিতিটা খারাপ, সেক্ষেত্রে তারা বলছেন যে এখন 80% ভাড়া বৃদ্ধি করে যে সমন্বয়টি করা হয়েছে সেটা যখন এই পরিস্থিতির উন্নতি হবে তখন আবারও আগের ভাড়ায় ফিরে যাওয়া হবে বা আবারও নতুন করে ভাড়া পুনর্নির্ধারণের সুপারিশ করা হবে। কেননা শ্রমিক সংগঠন বা বাস মালিক সংগঠনের নেতৃবৃন্দরা বলছেন যে 2016 সালের শেষবারের মতো যখন ভাড়া বৃদ্ধি করা হয়েছিল তখন কিন্তু যে অবস্থাটি ছিল এর চেয়ে এখন পার্টস পেয়ারের দাম অনেক বেড়ে গেছে, টায়ারের দাম বেড়েছে এবং তাদের খরচ আরও বেড়ে গেছে। সেক্ষেত্রে আমরা মোটামুটি এটা একটা ধারণা করতে পারি যে করোনার এই পরিস্থিতি কেটে যাওয়ার পর নতুন করে একটি মূল্য তালিকা আসতে পারে বাস ভাড়ার ক্ষেত্রে বা গণপরিবহনের ক্ষেত্রে। সোমবার থেকে বাস চলাচল শুরু হচ্ছে, যাত্রী থাকবে অর্ধেক, কিন্তু ভাড়া বেড়ে গেছে 80% বেশি। সেই খবর জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। সাধারণ ছুটি শেষে আগামীকাল থেকে খুলছে সরকারি অফিস। ঈদ উদযাপন শেষে তাই আবারও ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। গণপরিবহন না থাকায় নানা ভোগান্তির মধ্যেই ঢাকায় ফিরছেন তারা। কোথাও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। এদিকে আশা ও গাড়ির চাপ, মানুষের চাপ সব মিলে বাড়লেও কমছে পুলিশের নজরদারি। সাধারণ ছুটি শেষ, কাজে যোগ দিতে দীর্ঘদিনের ছুটি ও ঈদ উদযাপন শেষে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। শনিবার সকাল থেকে গাবতলী, আবদুল্লাহপুর, সায়েদাবাদ সহ সব প্রবেশপথেই দেখা যায় ভিড়। গণপরিবহন বন্ধ থাকায় বেশিরভাগই ভাড়ায় চালিত মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজিতে গাদাগাদি করে আসছেন। এতে খরচ কয়েক গুণ বেড়ে গেছে বলেও অভিযোগ তাদের। গণপরিবহন ছাড়া আসলে আমাদের এখন অনেক সময় হাইটের আসতে হয়, অনেক সময় রিক্সায় আসতে হয়। 10 টাকার ভাড়া 30 টাকা নিচ্ছে। ভাড়া বেশি লাগতেছে, 300 টাকা ভাড়া, 1200 টাকা। সমস্যা তো অবশ্যই হচ্ছে। 210 টাকা ভাড়াই দেন, তুই খুশি হয়ে দেয় তাহলে নেই, আর নয়তো না, যাবার তাই নিবে। গত কয়েকদিন ধরে ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়লেও কমেছে পুলিশের নজরদারি। এখন আর গাড়ি ও লোকজন থামিয়ে জানতে চাওয়া হচ্ছে না ঢাকায় আসার কারণ। তবে সামাজিক দূরত্ব নিশ্চিতে সচেতন করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কড়াকড়ি খুব বেশি আলোপ করতেছি না, আমরা শুধু স্বাস্থ্যবিধি যেমন মাস্ক ব্যবহার করছে কিনা, সামাজিক দূরত্ব নিশ্চিত করছে কিনা, এইগুলো নিয়ে আমরা এখন কাজ করতেছি। এদিকে ঢাকায় পৌঁছানোর পরও শেষ হচ্ছে না ভোগান্তি। গণপরিবহন না পেয়ে রিকশা, সিএনজি, লেগুনায় গন্তব্যে রওনা হচ্ছেন। হেঁটেও রওনা হচ্ছেন অনেকে। কোথাও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।
নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই মুহূর্তে রাজধানী প্রবেশপথ পোস্তগোলায় রয়েছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। সকাল থেকে আরও বিভিন্ন প্রবেশপথে ছিলেন তিনি। আমরা একটু এই মুহূর্তে পোস্তগোলার অবস্থা জানবো। রায়হান, মানুষজন যে এই মুহূর্তে আসছেন, আমরা শুনছিলাম যে তারা ছোট ছোট যানবাহনে আসছেন, পথের ভোগান্তির চিত্র তারা কি বর্ণনা দিচ্ছেন আপনার কাছে, সেটি একটু জানবো। আরেকটি বিষয়, যেহেতু আর একদিন পরে গাড়ি চলাচল শুরু হবে, কি মনে হচ্ছে অনেকেই কি সেজন্য অপেক্ষা করছেন বাড়িতে, নাকি সবাই এখনই ফিরছেন? দেখুন, যারা আসছেন তারা ভোগান্তির কথা যেমনটি বলছেন, তারা কিন্তু যে কোনোভাবেই হোক না কেন, যে কোনো উপায় হোক না কেন, তারা কিন্তু রাজধানীতে প্রবেশ করছেন। আর যেহেতু পরশু দিন থেকে গণপরিবহন শুরু হবে, গণপরিবহন শুরু হওয়ার ক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখতে যে দূরপাল্লার বাস শুরু হবে এই বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। আমি এখানে চিত্রটি দেখে তারপরে যদি একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যেহেতু গণপরিবহন নেই, দূরপাল্লার বাস নেই, শুধুমাত্র মোটর সাইকেল রয়েছে, সিএনজি রয়েছে, প্রাইভেট কার রয়েছে, মাইক্রো বাস রয়েছে, 4টি বাহনে করেই মূলত রাজধানীতে প্রবেশ করছেন মানুষ। বিশেষ করে ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে, আমি যদি প্রাইভেট কার এবং মাইক্রোর কথা বলি, প্রত্যেকটি মাইক্রোতে আমরা দেখেছি ভোরে ভোরে লোক আসেন। তারা এখান থেকে মাওয়াঘাট থেকে আসলে এখানে আসা যায় পোস্তগোলা ব্রিজ পর্যন্ত। মাওয়াঘাট থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত এক একজনের কাছ থেকে 250 থেকে 300 টাকা, ক্ষেত্রে বিশেষে 500 থেকে 600 টাকা পর্যন্ত করে নেওয়া হচ্ছে এক একটি মাইক্রোবাস। এবং যে সিএনজিগুলো আছে, প্রত্যেকটি সিএনজিতে আপনি জানেন যে পিছনে 3 জন বসার নিয়ম থাকলেও বা সাধারণ সময় বসা হলেও বারবারই বলা হচ্ছিল সীমিত পরিসরে, সীমিত আকারে, কম করে যাতে বসা, স্বাস্থ্যবিধি যাতে মানা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রবেশ করছেন একটি সিএনজিতে 5 থেকে 6 জন, ড্রাইভারের 2 পাশে 2 জন, পেছনে 3 জন, 5 থেকে 6 জন বসে তারা কিন্তু রাজধানীতে আসছেন। অনেক ক্ষেত্রে এখন দুপুরে রোদ হওয়ার কারণে বা এই সময়টাতে কিছুক্ষণ ধরে আমি এখানে দেখছি যে হেঁটে আসা মানুষের সংখ্যাটা অনেকটা কম, কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত আসলে মানুষজন এখানে হেঁটেও আমরা আসতে দেখেছি। যেহেতু কালকে থেকে মোটামুটি সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খুলে যাচ্ছে, তো সেই জায়গায় মানুষের রাজধানীতে আসার চাপ কিন্তু রয়েই গেছে। আর যেমনটি জানতে চাচ্ছিলেন যে পরশুদিন থেকে খোলা হবে গণপরিবহন, সেই ক্ষেত্রে কি অনেকে অপেক্ষা করছেন কিনা। দেখুন, যাদের নিজস্ব ব্যবসা রয়েছে তারা হয়তো অপেক্ষা করলেও করতে পারেন, তাছাড়া কিন্তু অপেক্ষা করার সুযোগ খুব বেশি নেই। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেমনটি আমাদের সহকর্মী বনি বলছিলেন যে গণপরিবহনে বাস যে টিকিট থাকবে, সেই টিকিট বা যে যাত্রী চলাচল করে সেটা কিন্তু অর্ধেকে নামিয়ে আনা হবে। কিন্তু বিষয়টি হচ্ছে অর্ধেকে নামিয়ে আনা হলেও যে সকল প্রতিষ্ঠান খোলা হচ্ছে সে সকল প্রতিষ্ঠানে কি অর্ধেক কর্মচারী দিয়ে আসলে কাজ করা হবে কিনা, সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে। সেটি নিয়ে কিন্তু নিশ্চিত করে কোনো কিছু বলা হয়নি। তো সেই জায়গা থেকে যারা আসলে রাজধানীতে আসছেন তারা বেশিরভাগই কর্মজীবী মানুষ, তারা রাজধানীতে থাকেন, কাজের জন্য থাকেন, জীবিকার জন্য থাকেন, কাজ শেষ হয় তারা আবার হয়তো আমরা জানি বিভিন্ন সময় ঈদের সময় চলে যান। এবং প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে কিন্তু রাজধানীতে অঘোষিত একটি লকডাউন ছিল, সরকারি অফিস থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে সবকিছু বন্ধ ছিল। তো সেটির পরে যেহেতু কালকে থেকেই সবকিছু খুলতে যাচ্ছে, তো মানুষের মধ্যে স্বাভাবিকভাবে ঢাকায় আসার যে প্রবণতা, এবং প্রত্যেকটি চেকপোস্টে রয়েছে রাজধানীর যে 4-5টি জায়গা, আমি কিন্তু মোটামুটি সবগুলো জায়গাতে গিয়েছি এবং সবগুলো জায়গাতেই কিন্তু একই ছোট করে জানবো। আপনি যেমনটি বলছিলেন যে গণপরিবহন খোলার ব্যাপারে সিদ্ধান্ত হলো, দূরপাল্লার সিদ্ধান্ত হয়নি। আসলে আমরা যতটুকু এইমাত্র জানতে পেরেছি যে দূরপাল্লার বাসও সোমবার থেকে ছাড়বে, সেটি ওই স্বল্প পরিসরে এবং স্বাস্থ্যবিধি মেনেই। আপনি যেখানে আছেন তার কাছে দেশের অন্যতম বড় একটি বাস স্টেশন রয়েছে, টার্মিনাল রয়েছে সায়েদাবাদ, সেখানের প্রস্তুতি কি দেখেছেন যাওয়ার পথে? সায়েদাবাদের প্রস্তুতির কথা যদি বলি, যেহেতু সিদ্ধান্তটি আজকে এসেছে, সেক্ষেত্রে তারা কিন্তু মোটামুটি ভাবে, আমি সায়েদাবাদে যখন গিয়েছি সেখানকার যারা বাস মালিকের সমিতি যারা রয়েছে এবং যারা বাস মালিক যারা রয়েছেন, ড্রাইভার যারা, তাদের মধ্যে কিন্তু একটি যে কালকে থেকে বা পরশু থেকে হতে পারে দূরপাল্লা বাস চালু হতে পারে, সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা আসলে কাজ করার চেষ্টা করছে। এবং যাতে পরশুদিন থেকে, যেহেতু প্রায় 2 মাসের বেশি সময় বন্ধ ছিল, পরশুদিন থেকে তারা যাতে আসলে ঠিকমতো কাজ করতে পারেন, যেই বিধির কথাগুলো বলা হচ্ছে, স্বাস্থ্যবিধির কথাগুলো বলা হচ্ছে, সেটি অনুযায়ী তারা যাতে কাজ করতে পারেন, সেজন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। অনেক ধন্যবাদ। রায়হান যোগ দিয়েছিলেন পোস্তগোলা থেকে, সেখানকার ঢাকা ফেরা মানুষের খবর এবং গাড়ি ঘোড়ার যেই চলাচল শুরু হবে তার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন। করোনা ঝুঁকির মধ্যে কাজে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরছে মানুষ। সড়কের পাশাপাশি যানবাহন ও মানুষের চাপ বেড়েছে ফেরিঘাটগুলোতে। সকাল থেকেই দেশের 2 প্রধান ফেরিঘাট দৌলতদিয়া পাটুরিয়া ও শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে যানবাহন ও মানুষের উপচে পড়া ভিড় ছিল। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যানবাহন ও মানুষের চাপ। তবে দুপুরের দিকে চাপ খানিকটা কম থাকে, আবার বিকেলের দিকে এই চাপ বাড়তে পারে বলে আশঙ্কা অনেকের। গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়েই দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী ভ্যান, মোটরসাইকেল ও ইজি বাইকে চড়ে ঘাট এলাকায় আসছেন। রয়েছে ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন। বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া রুটে 7টি ও শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে 10টি ফেরি চলাচল করছে। লঞ্চ বন্ধ থাকায় ফেরিতেই গাদাগাদি করে নদী পার হচ্ছে মানুষ, ফলে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি।
400 থেকে 500 গাড়ির সিরিয়াল আছে। আমার সিরিয়াল হিসাবে আমি মনে হয় সন্ধ্যা 6টার আগে ফেরি পাবো না। রাস্তাতে অবশ্যই ভোগান্তি হচ্ছে, কেননা ভাড়া বেশি, তারপরে যাতায়াতের সমস্যা, রাস্তা পুলিশে আটকেছে। নিয়ম কানুন তো কেউ মানে না, আমি তো আশ্চর্য হচ্ছে এগুলো দেখি। মানে যে যেভাবে পারতেছে গায়ের সাথে গা ঠেলা দিয়া, মানে পারে না তো শরীরের উপর দিয়ে তারা চলে যায়, এরকম অবস্থা। এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটে রয়েছেন আমাদের সহকর্মী শামীম রেজা। সকাল থেকে তিনি সেখান থেকে খবরাখবর জানাচ্ছিলেন। এই মুহূর্তের পরিস্থিতি জানবো শামীম, একেবারে দুপুরবেলা, এখন হয়তো খানিকটা ভিড়ভাড়টা কম রয়েছে, কি পরিস্থিতি জানবো। আরেকটি বিষয় জানবো, যদি কেউ খুলনা থেকেও নিশ্চয় অনেক যাত্রী আসছেন, যশোর থেকে আসছেন শত শত কিলোমিটার দূরে, তারা এত পথ পাড়ি দিচ্ছেন কি করে? গাড়ি ঘোড়া তো বন্ধ। হ্যাঁ, সকাল থেকেই বলছিলাম কিন্তু এই দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড়, সেই ভিড়টা কিন্তু এই মুহূর্তে নেই। অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু কিছুটা কম রয়েছে যাত্রীদের ভিড়। তবে যাত্রীদের ভিড় না থাকলেও কিন্তু ব্যক্তিগত যানবাহনের চাপ রয়েছে। এই মুহূর্তে কিন্তু ব্যক্তিগত যানবাহন পারের অপেক্ষায় রয়েছে 2 শতাধিকেরও বেশি। আর যেসব মানুষ ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে, এইসব মানুষেরা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছে। অর্থাৎ দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলা, যশোর, সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহ, মাগুরা থেকে এসেছেন। যেহেতু গণপরিবহন বন্ধ রয়েছে, সে কারণে কিন্তু তারা অটোরিকশা ভাড়া করে, মাইক্রো বাস, এমনকি মোটরসাইকেল ভাড়া করে কিন্তু এই দৌলতদিয়া ঘাট এলাকাতে আসছে। এবং যে যানবাহনগুলোতে তারা এই ঘাট এলাকায় পর্যন্ত আসছে, আমরা দেখতে পেয়েছি যে সেই যানবাহনগুলোতেও কিন্তু গাদাগাদি হয়ে যাচ্ছে। অর্থাৎ যে মাইক্রো বাসটিতে আছে, একটা মাইক্রো বাসে যদি 9 সিটের থাকে, সেখানে কিন্তু তারা 10 জন বা 12 জন করে আসতে আমরা দেখেছি। অথচ এখন যেহেতু করোনার একটা ঝুঁকি রয়েছে, সে কারণে কিন্তু যাত্রী সীমিত আসার কথা, কিন্তু তারপরেও কিন্তু স্বাভাবিক সময়ের থেকে আমরা ভিন্ন চিত্রগুলোই দেখতে পাচ্ছি এইসব ব্যক্তিগত যানবাহন গুলোতে। আর যেসব মোটরসাইকেলে আসছে, মোটরসাইকেলে আমরা দেখতে পেয়েছি 3 জন করেও আসছে, এবং 3 জনের মধ্যে দেখা যাচ্ছে যে চালক সহ 2 জন যাত্রী রয়েছে, তাদেরও মাথায় হেলমেট নেই, এমনকি মুখে মাস্কও নেই। এছাড়াও কিন্তু যেহেতু অনেক ধন্যবাদ। ঘাট এলাকার পরিস্থিতি নিশ্চয়ই দর্শকরা বুঝতে পেরেছেন। শামীম রেজা ছিলেন দৌলতদিয়া ঘাটে। আগামীকাল থেকে সীমিত পরিসরে দেশের বিভিন্ন রুটে 8 জোড়া আন্তনগর ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম। দুপুরে রাজধানীর রেল ভবনে ব্রিফিংয়ে কথা জানান তিনি। রেলমন্ত্রী বলেন, আগামী 3 জুন থেকে দেশের অভ্যন্তরে চলাচল শুরু করবে আরও 11 জোড়া ট্রেন। সে সময় চলাচল করবে মোট 38টি ট্রেন। তবে সীমিত পরিসরে ট্রেন চলাচল করলেও আপাতত ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানান রেলমন্ত্রী। তিনি বলেন, ট্রেন চলাচল শুরু হলেও কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ থাকবে। অনলাইনে বরাবরের মতোই থাকছে টিকিট কাটার ব্যবস্থা। করোনা সংক্রমণ রোধে ট্রেনে খাবারের বগি থাকবে না বলেও জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম। এদিকে করোনার কারণে টানা 67 দিন বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। রেলের ভাড়া যা আছে তাই থাকবে, এবং আমরা আশঙ্কা করছি যে রেলের চাপটা একটু বাড়বে, যেহেতু ভাড়া একই থাকতেছে, কাজে বাসের ভাড়া বৃদ্ধি হলে রেলের প্রতি একটা ভাড়া বাড়বে। আরেকটি হলো এবার যাতে আমরা ভিড়টা এড়াতে পারি, সেই জন্য আমরা আমাদের স্টেশনগুলোতে কোনো টিকিট কাউন্টার থাকবে না, টিকিট কেনা বেচা হবে আমরা অনলাইনে। দেশের বিভিন্ন স্থানে করোনা টেস্টের ভুল রিপোর্টের কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক উপায়ে নমুনা সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন করতে না পারলে ভুল রিপোর্টের সংখ্যা থাকেই। তাদের মতে, নমুনা সংগ্রহে দক্ষ মেডিকেল টেকনোলজিস্টের অভাবও ভুল রিপোর্টের জন্য দায়ী। নমুনা পরিবহন ও সংরক্ষণে সংশ্লিষ্টদের আরও যত্নবান হওয়ার পাশাপাশি পিসিআর ল্যাবে সর্বোচ্চ সতর্কতায় নমুনা পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। গত 27 এপ্রিল কুষ্টিয়ার পিসিআর ল্যাবে 173টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় 67 জনের। সংক্রমণের হার এত বেশি হয় সন্দেহ হয় কর্তৃপক্ষের। আবারও নমুনা পাঠানো হয় ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে। সেখানে দ্বিতীয় পরীক্ষায় ওই 67 জনের মধ্যে 65 জনেরই নেগেটিভ আসে। নমুনা পরীক্ষা নিয়ে এমন বিড়ম্বনার ঘটনা ঘটেছে দেশের আরও কয়েকটি জেলায়। ভুল রিপোর্ট পাওয়া এসব মানুষ নানা সামাজিক বিড়ম্বনায় পড়েছেন, হয়েছেন ভোগান্তির শিকার। আমাকে দেখে সবাই ঘৃণায় লেখাপাশেই সবাই করেছে। এর মধ্যে ওই ডাক্তার যখন ফোন করি যে না, তোমাদের আর করোনা হয় নাই। কি অবস্থা যে হয়েছিল শুনে আমার কবার জন্য আমরা মানে অর্ধেক কবরের দিন ফিরে আসছি। এই জায়গাতে যখনই ধরেন এই রিপোর্টটা গেছে, দেশ বিদেশে সরাসরি হয়ে গেছে,
তখন ধরেন আমার মার বাড়িও লকডাউন করে ফেলছিল। বিশেষজ্ঞদের মতে নমুনা নাক, গলা নাকি ফুসফুস থেকে সংগ্রহ করা হচ্ছে তার উপরও ফলাফলের এই নিশ্চয়তা নির্ভর করে। স্বল্প প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের অ্যানাটমি ও ফিজিওলজি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় বাড়ছে ভুল রিপোর্টের সংখ্যা। দেশের সরকারি পর্যায়ে কর্মরত মেডিকেল টেকনোলজিদের স্বল্পতার কারণে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষেরা নমুনা সংগ্রহের কাজটি করছেন। তারা এই কাজটি করার জন্য প্রশিক্ষিত নয়, যার ফলে তারা সঠিকভাবে নমুনা সংগ্রহ করতে পারছেন না। এ কারণে এই পরীক্ষায় ভুল রিপোর্ট আসছে। যে নেগেটিভ তার পজিটিভ রেজাল্ট আসে, তো সেটা যদি সবাই জেনে যায় তাহলে তার অবস্থা কিন্তু খুব শোচনীয় হয়। আর যদি উল্টাটা হয় যে পজিটিভ সে যদি নেগেটিভ হয়, তাহলে হয় কি যে নেগেটিভ সে ঘোরাফেরা করবে, তো অসুবিধা নেই, এবং সে তাহলে নিঃশব্দে এই ভাইরাসটা ছড়াবে। এদিকে কিভাবে নমুনা সংগ্রহ করা হচ্ছে, কিভাবে সেটা পরিবহন ও সংরক্ষণ করা হচ্ছে এবং কোন ল্যাবে সেটা পরীক্ষা করা হচ্ছে তার উপরও টেস্টের রিপোর্টের ফলাফল নির্ভর করে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। নমুনা সংগ্রহে যদি কোনো ত্রুটি থাকে তাহলে যেমন রেজাল্ট ভুল আসবে। নমুনা সংগ্রহ করে নমুনা ট্রান্সপোর্টের সময় যদি টেম্পারেচারে কোনো সমস্যা হয়, সবগুলো পদ্ধতি অত্যন্ত সতর্কভাবেই করতে হয় এবং কোথাও সামান্য ধরনের ত্রুটি কিন্তু আপনাকে ভুল রেজাল্ট দিবে কিংবা কোনো রেজাল্টই দিবে না। RT-PCR পদ্ধতিতে শতভাগ সঠিক রিপোর্ট না এলেও রিপোর্টের নির্ভরযোগ্যতা বাড়াতে সংশ্লিষ্টদের দক্ষতা ও সতর্কতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে 2 মাস ধরে বাসাবাড়ির নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এতে বেকার হয়ে পড়েছেন প্রায় 35 লাখ নির্মাণ শ্রমিক। হাউজিং ব্যবসায়ীরা বলছেন 30,000-এর বেশি ফ্ল্যাট নির্মাণ কাজ থেমে থাকায় শ্রমিকদের বেতন ভাতা দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে নির্মাণ শ্রমিকদের জন্য প্রণোদনা বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানান গণপূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকার। করোনা সতর্কতায় প্রায় বন্ধ নির্মাণ কাজ, ফলে অনেকটা স্থবির আবাসন শিল্প। কাজ না থাকায় জীবিকা সংকটে রয়েছে বেশিরভাগ নির্মাণ শ্রমিক। সীমিত আকারে নির্মাণ কাজ চালু হলেও এখনও অনেকেই কাজ পাচ্ছে না। সবার কাছে সরকারি সহায়তাও পৌঁছেনি। অনেকদিন ধরে কাজবাজ করতে পারি না, আমাকে পরিবার নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে। বেকার হয়ে মরার পথ ছাড়া আর কোনো পথ থাকবে না, ফ্যামিলি নিয়ে আর সবারই মরা লাগবে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিহাবের সদস্য 1029টি প্রতিষ্ঠান, আর এসব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত 35 লাখ নির্মাণ শ্রমিক। সংগঠনের সভাপতি বললেন, করোনা পরিস্থিতি দীর্ঘ হলে বেশিরভাগ শ্রমিক বেকার হয়ে পড়বেন। আমরা আশা করেছিলাম যে ঈদের আগেই এই ব্যাংকগুলো স্টিমুলাস প্যাকেজগুলো অ্যাক্টিভেট করবে এবং আমরা যারা ডেভেলপার আছি তারা এখান থেকে একটা সুযোগ পাবো আমাদের শ্রমিক কর্মচারীদেরকে বেতন দেওয়ার জন্য, কিন্তু সেটা আনফরচুনেটলি হয়ে ওঠেনি। তবে রিহাব ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি প্রণোদনার বিষয়ে আলাদা সুপারিশ পাঠানো হয়েছে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত সচিব। নির্মাণ শ্রমিকদের ইসের ব্যাপারে তো কোনো এখনো ঘোষণা করে নাই বা বলে নাই, কিন্তু আমার বিশ্বাস হয়তো ওই প্রণোদনা থেকে একটা করবে, কিন্তু এটা আমরা আলাপ আলোচনা বা উপরের লেভেলে কথাবার্তা হইতেছে। এছাড়া আবাসন খাতের সহযোগী শিল্পের শ্রমিক কর্মচারীরাও সংকটে পড়বে বলে দাবি রিহাবের। সোহলানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে রাজধানীর 17টি মাঠ পার্কের সংস্কার কাজ বন্ধ রয়েছে। বৃষ্টির কারণে সেখানে জমে আছে স্বচ্ছ পানি, দেখা গেছে লার্ভাও। এতে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আতঙ্কে আছেন নগরবাসী। তাদের আশ্বস্ত করে স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, শীঘ্রই চালানো হবে মশক নিধন অভিযান। উন্নয়ন ও সবুজায়ন প্রকল্পের আওতায় রাজধানীর 17টি খেলার মাঠ ও পার্ক সংস্কার কাজ শুরু হয়েছিল জানুয়ারিতে। তবে করোনার কারণে 26 মার্চ সাধারণ ছুটি ঘোষণায় বন্ধ হয়ে যায় কাজ। আমরা যারা আসছিলাম কয়েকজন আসছি, এখন যদি লকডাউন উঠে তাইলে আবার আসবে। করোনার জন্য বন্ধ। করোনার জন্য বন্ধ। কতদিন ধরে বন্ধ? তো 3-4 দিন। হ্যাঁ, 3 মাস। তার উপর গত 2 মাস কয়েক দফায় হয়েছে ঝড় বৃষ্টি। লালমাটিয়ার ডি ব্লকের মাঠে গিয়ে দেখা গেছে সেখানে জমে আছে পানি, তাতে আছে লার্ভাও। গর্ত খোঁড়ায় গোড়া নরম হয়ে ভেঙে পড়েছে বেশ কয়েকটি গাছ। কিছুটা গাছ ছিল যে লম্বা, আবার কিছুটা গাছের শাখা এক সাইডে থাকাতে আপনার বৃষ্টি হয়েছে, মাটি নরম আর শিকড় বেশি গভীরে যায় না। মোহাম্মদপুরের হুমায়ুন রোডের মাঠে নির্মাণাধীন ড্রেনেও দেখা গেছে লার্ভা। সেখানেও কাজ বন্ধ 2 মাস ধরে। একই অবস্থা মোহাম্মদপুর পিসিকালচারের পার্কেও।
এদিকে ডেঙ্গু মোকাবেলায় 6 মাস আগেই নানা পদক্ষেপ নিয়েছে সরকার। আবাসিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চালানো হচ্ছে অভিযান, লার্ভা পাওয়ায় করা হচ্ছে জরিমানাও। তবে মাঠ পর্যায়ে এই সংকট কেন রয়ে গেছে জানতে চাইলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। অনেক কাজেই অর্ধসমাপ্ত আছে এবং এই ফাইন্ডিংটা জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। তো এরকম কিছু কিছু তথ্য আপনাদের কাছে নিশ্চয়ই আসবে, তো আসলে দয়া করে আমার কাছে আপনারা একটু কনভে করেন। সরকারি বেসরকারি সব নির্মাণাধীন স্থাপনায় জমে থাকা পানি পরিষ্কার করা না গেলে করোনার পাশাপাশি ডেঙ্গুও ভয়ানক হয়ে উঠতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ার সুযোগ কাজে লাগাচ্ছে বিভিন্ন দেশ। তবে ট্যাঙ্ক স্বল্পতার কারণে সেই সুবিধা নিতে পারছে না বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বেসরকারি কোম্পানির ট্যাঙ্কে সরকারি জ্বালানি তেল রাখার উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতার কারণে চুক্তি করা যায়নি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নেমে এসেছে 20 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। এ সুযোগে অনেক দেশ কম দামে তেল কিনে মজুদ বাড়ালেও বিপিসি তা পারছে না ট্যাঙ্ক স্বল্পতার কারণে। জ্বালানি তেলের মজুদ বাড়াতে দুইটি বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপ ও টিকে গ্রুপের প্রায় 70,000 টন ধারণ ক্ষমতার ট্যাঙ্ক ভাড়া নেয়ার সিদ্ধান্ত নেয় বিপিসি। চুক্তি হওয়ার কথা 6 মাসের জন্য। বিপিসির কর্মকর্তারা জানান, কোম্পানিগুলোর ট্যাঙ্কে তেল রাখতে তাদের জেটিতে আসতে হবে বিদেশি জাহাজ। এর জন্য নিতে হবে বন্দর কর্তৃপক্ষের অনুমতি, বিস্ফোরক সনদ ও পাম্প হাউস পুরোপুরি কার্যকর করা সহ 6 ধরনের প্রস্তুতি, যেগুলো না হলে বেসরকারি ট্যাঙ্কে তেল রাখলে ঝুঁকিতে পড়বে বিপিসি। আর এ কারণেই ভাড়া নির্ধারণের 1 মাস পেরিয়ে গেলেও চুক্তি করা সম্ভব হয়নি। যে ঘাটতিগুলো আছে সেগুলোর বিষয়ে আমরা ইতিমধ্যে তাদেরকে পত্র দিয়ে জানিয়েছি যে আপনাদের এইসব বিষয়গুলো আপনারা ঘাটতি আছে, যেগুলো আপনারা ফুলফিল করলে আমরা তেল মজুদ রাখতে পারি। তেল একটি কিন্তু খুব নাজুক জিনিস, এটি যেন করে রাখা যায় না। এছাড়া অভ্যন্তরীণ নদীপথে তেল পরিবহনে নতুন 8টি জাহাজ ভাড়া নিতে জ্বালানি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল বিপিসি, কিন্তু নানা ঝুঁকি বিবেচনায় তাতে সায় দেয়নি মন্ত্রণালয়। জাহাজ ভাড়ার ব্যাপারে একটা খরচ বেশি, ইন্স্যুরেন্স করতে হবে, ড্রাইভার নিতে হবে, কতদিন রাখবে, এসব বিষয় আছে। প্রাইভেট সেক্টরে যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে আইপিপি, তাদেরকে বলছি আমরা কিছুটা তেল নিয়ে যাওয়ার জন্য সরাসরি না কেনার, এতে হয়তো কিছু আমাদের ট্যাঙ্ক খালি হয়ে যাবে, সেখানে আমরা স্টোর করব। বিপিসি বলছে, করোনা ভাইরাসের কারণে জ্বালানি তেলের বিক্রি কমে যাওয়ায় এই মুহূর্তে দেশের ডিপোগুলোর ট্যাঙ্কের 98% পূর্ণ। তাই চাইলেই কম দামের তেল কিনে মজুদ বাড়াতে পারছে না সংস্থাটি। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই মুহূর্তে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে আমরা যাব, তবে তার আগে আমরা জানাচ্ছি এই মুহূর্তের অন্যান্য খবরগুলো। করোনা ভাইরাসের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে 6,222 কোটি টাকার ঋণ অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এই ঋণের বিপরীতে বাংলাদেশকে গুনতে হবে না কোনো সুদ। আইএমএফ এক বিবৃতিতে জানিয়েছে, এই ঋণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা সহ সামাজিক নিরাপত্তা আরও জোরদার করতে ব্যয় হবে। এছাড়া অর্থনীতিকে সঠিক পথে এগিয়ে নিতে যে প্রণোদনা কর্মসূচি ঘোষণা করা হয়েছে তা বাস্তবায়নেও ব্যয় করতে পারবে। কোভিড-19 পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার কাছ থেকে পাওয়ার এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ সহায়তা। সংস্থাটি জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে আইএমএফ সরকারের পাশে থাকবে এবং ভবিষ্যতে সহায়তা আরও বাড়ানো হবে। গত বছরের এপ্রিলের চেয়ে দেশে এবছর অনলাইনে চাকরির বিজ্ঞপ্তি কমেছে 87%। করোনা ভাইরাসের সৃষ্ট সংকটই এর অন্যতম কারণ বলছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বাংলাদেশ ও শ্রীলঙ্কায় অনলাইনে চাকরির বিজ্ঞপ্তির উপর প্রতিবেদন প্রকাশ করেছে এডিবি। সংস্থাটির দেয়া তথ্য মতে বাংলাদেশের শীর্ষ অনলাইন জব পোর্টাল বিডি জবসে 2019 সালে 60,000-এরও বেশি চাকরির বিজ্ঞপ্তি ছিল। কিন্তু দেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর মার্চের 3য় সপ্তাহ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি কমতে থাকে। প্রতিবেদনে খাতভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি কী পরিমাণ কমেছে তাও প্রকাশ করা হয়, যেখানে বস্ত্র খাতে বিজ্ঞপ্তি কমেছে 95% এবং উৎপাদন খাতে কমেছে 92%। কোভিড-19 পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে এসব খাতে নতুন নিয়োগ কমেছে বলে উঠে এসেছে এডিবির প্রতিবেদনে। করোনা সংক্রমণের মধ্যেই বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে গত এক সপ্তাহে দেশে ফিরেছেন 2600 বাংলাদেশি। এছাড়াও এসেছে 7 জনের মরদেহ। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান কবির জানান, সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী দেশে ফেরা এসব মানুষদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। এর আগে ভারত থেকে ফেরা মানুষদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হতো।
এদিকে গণপরিবহন বন্ধ থাকায় বেনাপোল থেকে নিজস্ব ব্যবস্থাপনায় নানা উপায়ে এসব যাত্রী দেশের বিভিন্ন জেলায় যাচ্ছেন। গত 1 মে থেকে 29 মে পর্যন্ত প্রায় 8,500 বাংলাদেশি বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছেন বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্মকর্তারা। শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 30তম স্প্যান, আর এর মাধ্যমে দৃশ্যমান হয়েছে সেতুর 4.5 কিলোমিটার অংশ। এর আগে সকাল 7:30 থেকে স্প্যান বসানোর কাজ শুরু করে প্রকৌশলীরা। জাজিরার 26 ও 27 নম্বর পিলারের উপর বসানো হয়েছে স্প্যানটি। এর আগে শুক্রবার দুপুরে মাওয়ার কুমারভ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে করে জাজিরা প্রান্তে আনা হয় স্প্যানটি। আগামী 20 জুনের মধ্যে বাকি 11টি স্প্যানও বসানোর কাজ শেষ হওয়ার আশা প্রকাশ করেছেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে পদ্মা সেতুর কাজের বিঘ্ন ঘটছে না। প্রকল্পে কর্মরত দেশি বিদেশি শ্রমিকরা নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করছে। এর আগে মে মাসের 4 তারিখ বসানো হয় পদ্মা সেতুর 29তম স্প্যান। ভারতে করোনা রোগী সন্দেহে বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যার 6 দিন পর হস্তান্তর করা হলো মরদেহ। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের কাছে ওই যুবকের মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। বিজিবি বিএসএফ পতাকা বৈঠকে নিহতের পরিবারের পক্ষে বড় ভাই উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন। বিজিবি জানায়, গত 24 মে হবিগঞ্জের লোকমান মিয়া ভারতের মাধবপুর সীমান্ত দিয়ে ভারতের গোপালপুরে ফুফুর বাড়িতে বেড়াতে যান। এক পর্যায়ে সেখানকার স্থানীয়রা লোকমানকে করোনা রোগী সন্দেহে পিটিয়ে সীমান্তে ফেলে দেয়। ভারতের সিদাই থানা পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে সিদাই থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। খুলনায় ঘূর্ণিঝড় আম্পানে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষির। বাঁধ ভেঙে ঘের ভেসে যাওয়ায় লোকসানে এখন চিংড়ি চাষিরা। ক্ষতি হয়েছে ধান সহ অন্যান্য ফসলেরও। কৃষি ও মৎস্য বিভাগ বলছে, চাষিদের সহায়তার জন্য এখনও কোনো বরাদ্দ নেই তাদের কাছে। খুলনা অঞ্চলের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে চিংড়ি চাষ। চিংড়ির সঙ্গে সাদা মাছ, মাছের পোনা, কাঁকড়া ও কুচি উৎপাদন থেকেও আয় করেন অনেকে। সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বাঁধ ভাঙায় ভেসে গেছে অনেক ঘের। এতে মাথায় হাত পড়েছে চাষিদের। পানি বাঁধ ভেঙে পানি ঢুকলো ঘেরের ভিতরে আর কি। আমার বাড়ি ঘর তোলাই গেছে, ঘেরও নষ্ট হয়ে গেছে। ন্যূনতম 2 লাখ টাকা নষ্ট হয়েছে ঘেরের। এমন কোনো দৃষ্টান্ত কয়রাতে নাই যে কোনো ঘের ব্যবসায়ী তার প্রণোদনা পেয়েছে বা ক্ষতিপূরণ পেয়েছে। জানাবো কিছুক্ষণ পরে। তার আগে আরেকটি বিষয় বলতে চাই, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে কোভিড-19 মহামারীর সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কারিগরি নির্দেশনা শীর্ষক গাইডলাইনটিতে করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন পেশার জনগণের জন্য প্রতিপালনীয় নিয়মাবলী সংকলিত রয়েছে। আমি আবার বলছি, কোভিড-19 মহামারীর সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কারিগরি নির্দেশনা শীর্ষক গাইডলাইনটিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন পেশার জনগণের জন্য প্রতিপালনীয় নিয়মাবলীগুলি সংকলিত রয়েছে। 62 পৃষ্ঠার এই বইটিতে 3টি অধ্যায়ে 57টি স্থাপনা এবং এক্ষেত্রে করোনা সংক্রমণ প্রতিরোধে করণীয় বিবৃত রয়েছে। এগুলো মেনে চলার মাধ্যমেই ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব। এ সকল কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনার জন্য সকল স্থাপনা ও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক ও ব্যবস্থাপকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতা একান্তভাবে কাম্য এবং আপনারা প্রতিটি স্থাপনা ও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক ও ব্যবস্থাপকগণ নিম্নলিখিত যেই বিষয়গুলো উল্লেখ করব সেগুলো আবশ্যিকভাবে আপনার প্রতিষ্ঠানে থাকতে হবে। যেমন হাত ধোয়ার ব্যবস্থা, দূরত্ব বজায় রাখার ব্যবস্থা এবং দূরত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, থার্মোমিটার থাকা এবং যথেষ্ট পরিমাণে জীবাণুনাশক ব্যবহারের সুবিধা থাকা। মনে রাখতে হবে, জনগণের স্বাস্থ্যের নিরাপত্তা বিধানের উপায় আমাদের জনগণেরই হাতে এবং এই নিরাপত্তা ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করে আগামীকাল থেকে যে কর্মকাণ্ড শুরু হবে সেখানে আমরা নিরাপদ থাকতে পারি, সুরক্ষিত থাকতে পারি।
আজকে আমরা 50টি RT-PCR পরীক্ষাগারের তথ্য আপনাদের সামনে তুলে ধরব। 50টির মধ্যে গতকাল পর্যন্ত ছিল 49টি। আজকে আমরা একটি বেসরকারি ল্যাব নতুনভাবে তাদের কার্যক্রম শুরু করেছেন সেটা উল্লেখ করব, এবং এটা ঢাকা শহরে DMFR মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক তারা কার্যক্রম শুরু করেছেন বেসরকারিভাবে, এবং এই নিয়ে আমাদের 50টি RT-PCR ল্যাব বা পরীক্ষাগার চালু হলো। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 1443টি এবং পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে 24 ঘন্টায় 9987 জনের, এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 2,97,054টি নমুনা। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1764 জন। এ পর্যন্ত শনাক্ত 44,608 জন। শনাক্তের হার 24 ঘন্টার রিপোর্ট অনুযায়ী শনাক্তের হার 17.66%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 360 জন। এ পর্যন্ত সুস্থ 9,375 জন এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.02%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 28 জন এবং এ পর্যন্ত মৃত্যু 610 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.37%। গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিশ্লেষণে পুরুষ 25 জন এবং নারী 3 জন। বয়স বিশ্লেষণে 31 থেকে 40 4%, দুঃখিত 31 থেকে 40 4 জন, 41 থেকে 50 বছর বয়সের 4 জন, 51 থেকে 60 বছর বয়সের 9 জন, 61 থেকে 70 বছরের 6 জন, 71 থেকে 80 বছরের 3 জন এবং 81 থেকে 90 বছর বয়সের 2 জন। ডিভিশন ভেদে ঢাকা ডিভিশনে 18 জন, চট্টগ্রাম ডিভিশনে 7 জন, রংপুর ডিভিশনে 2 জন এবং সিলেট ডিভিশনে 1 জন। হসপিটালে মৃত্যুবরণ করেছেন 26 জন এবং বাসায় মৃত্যুবরণ করেছেন 2 জন। এলাকা ভিত্তিক ঢাকা সিটিতে 10 জন, ঢাকা জেলা 1 জন, নারায়ণগঞ্জ জেলা 1 জন, মুন্সিগঞ্জ জেলা 1 জন, গাজীপুর জেলা 1 জন, ফরিদপুর 2 জন, নরসিংদী 2 জন, চট্টগ্রাম 1 জন, চট্টগ্রাম সিটিতে 2 জন, কক্সবাজার 2 জন, কুমিল্লা 2 জন, রংপুর 1 জন, পঞ্চগড় 1 জন এবং সিলেটে 1 জন। গতকালের তথ্য পর্যন্ত আমাদের আক্রান্তের শতকরা হার, যেটা আমি প্রথমেই বলেছিলাম, IDCR এবং A2I এর সম্মিলিত ভাবে IDCR এর ওয়েবসাইটে যা তথ্য পেয়েছি তাতে 29 তারিখ পর্যন্ত হিসাব দেওয়া হয়েছে। সেখানে আছে আক্রান্ত বয়সের শতকরা হিসাব 1 থেকে 10 বছরের মধ্যে শতকরা 3 জন, 11 থেকে 20 বছরের শতকরা 7 জন, 21 থেকে 30 বছরের শতকরা 28 জন, 31 থেকে 40 শতকরা 27 জন, 41 থেকে 50 শতকরা 17 জন, 51 থেকে 60 বছরের শতকরা 11 জন এবং 60 বছরের বেশি শতকরা 7 জন। এবং মৃত্যুর বয়সের যা শতকরা হার দিয়েছে 1 থেকে 10 2%, 11 থেকে 20 0%, 21 থেকে 30 3%, 31 থেকে 40 7%, 41 থেকে 50 9%, 51 থেকে 60 27% এবং 60 বছরের বেশি 42%। এবং লিঙ্গভেদে আক্রান্তের শতকরা হার পুরুষ 71% এবং নারী 29%। মৃত্যুর শতকরা হার পুরুষ 75% এবং নারী 25%। এই ডাটাতে আজকের তথ্যগুলো সংযোজিত হয়নি, এটা গতকাল 29 তারিখ পর্যন্ত সর্বশেষ যা আপডেট IDCR এর ওয়েবসাইটে পাওয়া গেছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। গত 24 ঘন্টা আইসোলেশনে 469 জন, আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 80 জন। বর্তমানে আইসোলেশন আছেন 5,529 জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 2,890 জন। মোট আইসোলেশন শয্যা 13,284টি। ঢাকা শহরে 7,250টি, ঢাকা শহরের বাইরে বিভিন্ন হাসপাতালে 6,300টি। এ সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 112টি। কোয়ারেন্টাইনে গত 24 ঘন্টায় 2,220 জন, ছাড় পেয়েছেন 2,219 জন।
এ পর্যন্ত কোয়ারেন্টাইন 2,82,225 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,21,949 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 60,276 জন এবং প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনের সেবা প্রদান করা যায় 31,991 জনকে 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো প্রস্তুত করা হয়েছে 629টি প্রতিষ্ঠান এবং 629টি প্রতিষ্ঠানে 31,991 জনকে কোয়ারেন্টাইনে রাখা যায়। বাকি যারা কোয়ারেন্টাইনে আছেন তারা বাসায় কোয়ারেন্টাইনে আছেন। এ পর্যন্ত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগৃহীত হয়েছে 24,70,002টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 21,04,534টি। বর্তমানে মজুদ আছে 3,65,468টি। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,74,726টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 85,40,159টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,226 জন। গত 24 ঘন্টায় এই সংখ্যা বেড়েছে আরো 15 জন। বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। গত 24 ঘন্টায় বিমানবন্দরে স্ক্রিন করা হয়েছে 197 জনকে, স্থলবন্দরে 505 জনকে, সমুদ্র বন্দরে 199 জনকে এবং সর্বমোট 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 901 জন। বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর, ক্যান্টনমেন্ট রেল স্টেশন সহ সর্বমোট স্ক্রিনিং 7,411 জনকে। এর মধ্যে বিমানবন্দরে 3,36,175 জন, স্থলবন্দরে 3,37,139 জন, সমুদ্র বন্দরে 20,068 জন এবং ক্যান্টনমেন্টে রেল স্টেশনে 7,029 জন। এই ছিল বাংলাদেশের তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়ায় গত 24 ঘন্টায় শনাক্ত 10,469 জন। এ পর্যন্ত 2,38,080 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 214 জন এবং এ পর্যন্ত 6,844 জন। বিশ্ব পরিস্থিতি 24 ঘন্টায় শনাক্ত 1,07,740 জন। এ পর্যন্ত 57,01,337 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 4,354 জন এবং এ পর্যন্ত 3,57,688 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি আমরা গ্রহণ করেছি সিচুয়েশন রিপোর্ট 29শে মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। এই ছিল আমাদের হাতে তথ্য। শেষ করব, তবে আবারও বলবো, আপনার সুরক্ষা আপনার হাতে। আপনি কাজে বেরোবেন, আপনাকে নিজেকে সুরক্ষিত করে বেরোবেন। অবশ্যই মাস্ক পরা অত্যাবশ্যক এবং জরুরি। মাস্ক না পরলে আপনি অনেক ক্ষেত্রে জরিমানার সম্মুখীন হতে পারেন। কাজেই আপনি অবশ্যই নিজেকে সুরক্ষিত রাখবেন, মাস্ক পরবেন এবং বারবার হাত ধোয়ার অভ্যাস করবেন। যেখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে বাইরে গেলে সেখানে বারবার হাত ধুয়ে নেবেন এবং বাসায়ও 20 সেকেন্ড ধরে বারবার হাত ধোয়ার অভ্যাস করা। পরিবারের প্রত্যেক সদস্যই এই অভ্যাসটা গড়ে তোলার ব্যাপারে আপনি নিজে করবেন, আপনার পরিবারের সদস্যকে এ ব্যাপারে সাহায্য করবেন এবং উদ্বুদ্ধ করবেন হাত ধোয়ার বিষয়ে। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। অফিস, কর্মস্থল যেখানেই যান না কেন আপনার অন্যের সাথে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন এবং নিজেকে সুরক্ষিত রাখবেন। শেষ করব, সবাইকে আবার অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের যে নিয়মিত ব্রিফিং আমরা তো আশঙ্কা করছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে 2-3 দিনের মধ্যে জমি থেকে পানি বের না হলে ধানের ফলনে প্রভাব পড়তে পারে। ঘূর্ণিঝড় আম্পান সহ 3-4 দফা ঝড় আর শিলাবৃষ্টিতে জয়পুরহাটে বোরো ধানের ফলন এলাকা ভেদে কমতে পারে 25 থেকে 30%। এমন আশঙ্কার কথা জানিয়ে চাষিরা বলছেন, জলাবদ্ধতার কারণে অনেক জমির ধান নষ্ট হতে পারে শতভাগ। বন্যা এলাকায় আমাদের হলে ধান 50 শতক জমি আমার নষ্ট হয়ে গেল ধান, তাহলে আমাদের কি করে বাঁচবো আমরা এখন? শিলাবৃষ্টি আমার ধান নষ্ট হয়ে গেছে, বৃষ্টির পানি আমার ধান 8 বিঘা নষ্ট হয়ে গেছে, অর্ধেক ধানও পাবো না। 20 মণ 25 মণকে ধান পাতাম, তার অর্ধেকও পাবো না এখন। আম্পান সহ অন্যান্য ঝড়ের আগে জয়পুরহাটের 5 উপজেলায় 3 লাখ বিঘা জমির ধান কাটা শেষ হলেও এখনো কাটা মারায় বাকি প্রায় 2.25 লাখ বিঘা জমির বোরো ধান। গত 27 তারিখ রাতের যে ঝড়, এই ঝড়ে আমাদের বেশ কিছু জমি বোরো ধান এটা হেলে পড়েছে এবং যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়েছে যার জন্য ধানগুলো
পানির মধ্যে আধা শোয়া অবস্থায় আছে। চাষিদের আশঙ্কা অনুযায়ী জমিতে থাকা ধানের 25% নষ্ট হলে তাদের ফলন কমবে প্রায় 12.5 লাখ মন, যার বর্তমান বাজার মূল্য কমপক্ষে 50 কোটি টাকা। জয়পুরহাটে প্রতি বিঘায় বোরো ধানের গড় ফলন 22 মন হলেও এখন পাওয়া যাচ্ছে 11 থেকে 12 মন করে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জয়পুরহাট। করোনায় সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে চীনকেও ছাড়িয়ে গেছে ভারত। একদিনে 269 জনের মৃত্যু নিয়ে দেশটিতে মোট প্রাণহানি এখন 4,980 জন। চীনে এই সংখ্যা 4,634 জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে ভারতে 24 ঘন্টায় শনাক্ত 8,000-এরও বেশি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,73,000। যদিও সরকারি হিসেবে একদিনে শনাক্তের সংখ্যা 7,964 জন। সংক্রমণের দিক থেকে নবম স্থানে উঠে এসেছে ভারত। এদিকে দ্বিতীয় দফায় সরকার গঠনের 1 বছর পূর্তিতে দেয়া চিঠিতে চলমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় করোনা মোকাবেলা ও অর্থনীতি চালু করতে ভারত অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। সেই সাথে চলমান সংকটে অভিবাসী শ্রমিকদের দুর্দশা নিয়ে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী। চলে গেলেন সাবেক জাতীয় ফুটবলার বাফুফের সাবেক সদস্য আবাহনী ক্লাবের পরিচালক গোলাম রাব্বানী হেলাল। মস্তিষ্কে রক্তক্ষরণের পাশাপাশি নানাবিধ জটিল রোগে ভুগছিলেন তিনি। আবাহনী ক্লাবে বিকেল 4:30টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাফুফে ভবনে হবে তার জানাজা। গত বৃহস্পতিবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় গোলাম রাব্বানীর। সেদিন থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি, কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় আজ লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। 2017 সালে ওপেন হার্ট সার্জারির পর দীর্ঘদিন কিডনি ডায়ালিসিস করতে হচ্ছিল সাবেক এই ফুটবলারের। 1975 থেকে 1988 সাল পর্যন্ত আবাহনীতে খেলেছেন গোলাম রাব্বানী। মাঝে অবশ্য কিছুদিন বিজেএমসিতেও খেলেছিলেন। 1979 থেকে 1985 সাল পর্যন্ত খেলেছেন জাতীয় দলে। খেলা ছেড়ে আবাহনী লিমিটেডের পরিচালক হন। বাফুফের সদস্য ছিলেন গোলাম রাব্বানী হেলাল। বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ফেসবুক, ইউটিউব ও টুইটারে চোখ রাখতে পারেন সংবাদের আরও বিস্তারিত দেখতে।